আসসালামু আলাইকুম। ডাক্তার সোহান বলছি। অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া একটা সাজেশন ভিত্তিক ভিডিও দেন বা এমন একটা গাইডলাইন ভিডিও দেন যেটা দেখে আমরা আ একটা ফুল আইডিয়া পাবো। সো আমি ডাক্তার সোহান। আমি 48 বিসিএস থেকে ক্যাডার হয়েছি। আসলে বিসিএস পরীক্ষাটা আ একটু লাকটা ফেভার করে, নিজের প্রস্তুতি ফেভার করে। এর সাথে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। তাছাড়া আসলে ক্র্যাক করা একটু কঠিন। সো অনেকে আপনাদের বলবে, বেশিরভাগ কিন্তু মেডিকেল যারা নেগেটিভ, আপনাকে অনেকে আপনার প্রস্তুতি থেকে দূরে নিয়ে যাবে। অনেকে বলবে, "আরে এই দেড় মাসের মধ্যে কিছুই হবে না।" তারা কিন্তু ঠিকই পড়বে, আপনাকে দূরে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সো এগুলো কারো কথায় কান দিবেন না। সো আপনারা যাদের যতটুকু সময় আছে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর রেজাল্ট তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সো আপনাদের কাজ সর্বোচ্চ চেষ্টা করা। সেটা হোক ১ মাস, ৪ মাস, ৫ মাস, যেটাই হোক আপনাদের কাজ প্রস্তুতি নেওয়া। আর একেকজনের সিচুয়েশন একেক রকম। কেউ ইন্টার্নি করছেন, কেউ ইন্টার্নির পর বের হইছেন, কেউ পার্ট 1 এর প্রস্তুতি নেওয়া আছে। কারো ক্ষেত্রে বিসিএস এর প্রস্তুতি নেওয়া আছে, পার্ট 1 নেওয়া নাই। কারো ২ টার প্রস্তুতি নেওয়া আছে। সো এরকম কিন্তু একেকজনের প্রস্তুতি একেক রকম হবে। সো আমি সামগ্রিকভাবেই বলার চেষ্টা করব। আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব যেগুলো আমাদের আসলে প্র্যাকটিক্যালি খুব লাগে। একদম স্পেসিফিক কেউ বলে না, আমি সেগুলো বলার চেষ্টা করব। আমি যেগুলো ফেস করছি। ১ নম্বর আপনাকে দ্বারা সম্ভব এটা বিশ্বাস করতে হবে। নাহলে অনেকে কিন্তু বলবে, "আরে তোমার দ্বারা সম্ভব না" বা "সময় কম আছে" বা "বিসিএস অনেক হার্ড পরীক্ষা, সবার হবে না। তোমার আগে প্রস্তুতি নেওয়া নাই।" অনেক কিছু নেগেটিভিটি কিন্তু চলে আসবে। অনেকে কিন্তু আপনাকে বলবে, "আরে আমরা প্রস্তুতি নিচ্ছি না।" দেখবেন সে কিন্তু লুকায়, লুকায় প্রস্তুতি নিচ্ছে। সো আপনাকে দ্বারা সম্ভব এটা আগে নিজের মধ্যে বিশ্বাস আনতে হবে। তাছাড়া কিন্তু পাওয়া খুব টাফ। যত সময় কম হোক না কেন, আপনাকে দ্বারা সম্ভব এই বিশ্বাসটা নিজের মধ্যে আগে আনতে হবে চান্স পাওয়ার ক্ষেত্রে। ২ নম্বর সব পড়তে যাবেন না। সব পড়তে গেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সব পড়তে যাবেন না, অবশ্যই সব পড়তে যাবেন না। সব পড়া যাবে না। আপনি দেখেন সুন্দর করে সিলেবাস আছে। আমি আমার টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। ওই সিলেবাস আগে দেখেন। ৪-৫ বার পড়েন। সিলেবাস যা আছে তাই পড়েন। সিলেবাস থেকেও কম পড়বেন। যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আগে পড়বেন। আমি দাগায় দিছি দেখবেন কিছু। সো সব পড়তে যাবেন না। এই সব পড়তে গেলে কিন্তু আপনি একদম লেজে গোবর অবস্থা হয়ে যাবে। কারণ এখানে সবাই ডক্টর থাকবে। সো খুব বেশি এখানে অন্য যারা আছে তারা জেনারেল খুব বেশি পড়ে লাভ হবে এরকম না। সবাই কিন্তু ডক্টর, সবার মোটামুটি একই রকম নলেজ। সো সব পড়তে যাবেন না, স্পেসিফিক সিলেবাস ভিত্তিক পড়তে হবে। যেগুলো খুব ইম্পোর্টেন্ট সেগুলো বারবার পড়তে হবে। জেনারেল আর মেডিকেল সমান গুরুত্ব আপনার প্রস্তুতি অনুসারে কম বেশি হতে পারে। যেমন কারো যদি পার্ট 1 এর প্রস্তুতি নেওয়া থাকে তার জন্য মেডিকেল পার্টটা একটু ইজি হবে। কারো যদি জেনারেল প্রস্তুতি নেওয়া থাকে তার জন্য জেনারেলটা ইজি হবে। সো এটা ভিত্তি করে পড়তে হবে। কার কোনটা প্রস্তুতি নেওয়া আছে সেই ভিত্তিক পড়তে হবে। কারো যদি ম্যাথ স্ট্রং থাকে তার ম্যাথ কম সময় লাগবে। কারো যদি মেডিসিন স্ট্রং থাকে, মেডিসিন কম সময় লাগবে। সার্জারি স্ট্রং থাকলে সার্জারি কম সময় লাগবে। সো এটা ভ্যারি করবে কিন্তু। সবার জন্য কিন্তু সেম না এটা। এরপর রিটেনে ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর ক্যাডার। আপনি যদি ক্যাডার পেতে চান এটা খুব ইম্পোর্টেন্ট। অনেকে এরকম থাকে যে জাস্ট জামিল ভাই পিলি ক্র্যাক করলেই হলো, রিটেন ক্র্যাক করলেই হলো, এরপরে দেখা যাবে। না। কারণ আপনি যখন ভাইভা থেকে বাদ যাবেন এটা আরও কষ্ট আপনার লাগবে। বুঝতে পারছেন? এজন্য ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম যতখানি পারেন। আমি বলব যে ১৪০ প্লাস তোলার চেষ্টা করেন। যাতে আপনাকে ভাইভাতে বাদ দেওয়ার চান্স খুব কমে যায়। ঠিক আছে? ফেল করে দিলে তো ফেল করে দিল। নাইলে জাস্ট পাস মার্ক দিলেও যাতে আপনার ক্যাডার হয়ে যায়। এজন্য ভাইভাতে রিটেনে ম্যাক্সিমাম মার্ক তোলার চেষ্টা করবেন। শুধু পিলি ক্র্যাক করলাম এই ধারণা থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে? পিলি ক্র্যাক করলেন, পিলি টিকলেন। কিন্তু কি? এরপরে ভাইভাতে কিন্তু বাদ হয়ে যাবে। আরও কষ্ট লাগবে। এজন্য ম্যাক্সিমাম মার্ক তোলার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম মার্ক তোলার চেষ্টা করবেন। এরপরে আ কোচিং সব কোচিংয়ে অ্যাডমিট হবেন না। ঠিক আছে? অনেকে ৪-৫ টা কোচিংয়ে অ্যাডমিট হয়। আসলে যেকোনো একটা ফলো করেন। যেকোনো একটা ফলো করেন। এর পাশাপাশি যদি স্পেশাল সিচুয়েশন হয়, মনে করেন আপনার ম্যাথ পার্টটা একটু দুর্বল। তো ম্যাথের ৩-৪ টা ক্লাসের কোর্স করে নিলেন। আপনার মনে করেন মেডিকেল পার্টটা দুর্বল। মেডিকেল পার্টের একটু কোর্স করে নিলেন। এরকম। জাস্ট একটা মেইন কোশ্চেন ফলো করবেন আর সাব টপিকগুলা জন্য আপনি অন্য ২-১ টা কোর্স করতে পারেন। কোনো সমস্যা নাই। আর এক্সাম দিতে পারেন ২-৩ জায়গা, কোনো অসুবিধা নেই। বেশি, বেশি এক্সাম দিবেন। ভেরি ইম্পোর্টেন্ট। বারবার পরীক্ষা দিবেন। একটা টপিক শেষ হলে সেই টপিকে পরীক্ষা। লাইভ এমসিকিউ বা অন্য কোনো অ্যাপস থেকে পরীক্ষা দিতে পারেন। ঠিক আছে? অথবা নিজে প্র্যাকটিস বুক কিনে পরীক্ষা দিতে পারেন। ওকে? সো বেশি, বেশি এক্সাম দিবেন। খুব ইম্পোর্টেন্ট। 10 স্টার টপিকগুলা নোট করতে পারেন। আমি কিছু টপিক নোট করছিলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো 10 স্টার যে টপিকগুলো আছে, অর্থাৎ যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব, খুব, খুব বেশি। যেমন আমি একটা 10 স্টার টপিক যদি বলে দেই যে ফেসিয়াল নার্ভ, এটা খুব ইম্পোর্টেন্ট। এটা এফসিপিসি ইম্পোর্টেন্ট, এটা রেসিডেন্সিতে ইম্পোর্টেন্ট, এটা স্পেশাল বিসিএস ইম্পোর্টেন্ট, সব জায়গায় ইম্পোর্টেন্ট। তাহলে যে 10 স্টার টপিকগুলো আছে এগুলো সব জায়গাতেই ইম্পোর্টেন্ট। জাস্ট পার্থক্য কি? বিসিএস এর ক্ষেত্রে একটু সুপারফিশিয়াল আসবে। আর অন্যান্য পোস্ট গ্র্যাজুয়েশন এক্সামগুলোর ক্ষেত্রে একটু ডিপলি আসে। এই পার্থক্য। টপিক কিন্তু একই। প্রশ্ন কিন্তু সুপারফিশিয়াল আর ডিপ হবে। এটা মাথায় রাখবেন।
যে কোনো একজন সিনিয়র ভাই বা আপুকে একটু মেন্টর বানিয়ে রাখবেন, প্রস্তুতিটা আপডেট দিবেন। যেমন আমি আমার প্রস্তুতির ক্ষেত্রে দু একজন ভাইকে, ভাইরা আমাদের সাথে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ভাইদের সাথে কথা বলতাম যে ভাই এখন বা ক্যাডার হয়ে গেছে, ভাইদের জিজ্ঞেস করতাম ভাই আপনি কীভাবে পড়ছেন না পড়ছেন, আমি তো ভাই এই পর্যন্ত শেষ করলাম, কোচিং এরকম মার্কস পাচ্ছি, আমার প্রস্তুতি ঠিক আছে কিনা, আর কীভাবে নিজেকে আপডেট করতে পারি। এরকম বিভিন্ন ধরনের কিন্তু আপনাকে হচ্ছে কোনো একটা ভাইকে মেন্টর বানাইতে হবে, সিনিয়র ভাই বা আপুকে আপনার পরিচিত, যার সাথে দুঃখ কষ্ট শেয়ার করতে পারবেন যে ভাই আমার প্রস্তুতি খারাপ হয়ে যাচ্ছে, মার্ক কম পাচ্ছি, একজন মেন্টর দরকার। আচ্ছা, সো এই মোটামুটি পয়েন্টগুলো আপনি এটা মাথায় রাখবেন। যদি আমি একটা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বলি, যে সর্বোচ্চ মার্ক ওঠানোর চেষ্টা করেন, কারণ শুধুমাত্র প্রিলি পাস করলে কিন্তু আপনি ক্যাডার হবেন না। আপনার প্রিলির সাথে বেশি মার্ক তুলতে পারলে ভাইবা আপনার জন্য খুব ইজি হবে। ঠিক আছে? আর এই পয়েন্টগুলো মাথায় রাখার চেষ্টা করুন। যে যাই বলুক ইনশাআল্লাহ আপনি সর্বোচ্চ প্রস্তুতি করেন। ফলাফল কিন্তু আল্লাহ তাআলার হাতে। আর বেশি, বেশি দোয়া করবেন, জিকির করবেন। এই সময়টা একটু আ আপনার জন্য যাতে একটু সুবিধা হয়। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবেন। যত ধরনের ডিস্ট্রাকশন আছে দূরে থাকবেন। পড়াশোনার একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন। পার্টনার করে পড়তে পারেন, পার্টনার। ২জন পার্টনার করে পড়তে পারেন, সুবিধা হবে। আমি যেমন হচ্ছে আমাদের ফ্রেন্ড বিপ্র, ওর সাথে পড়তাম। সো পার্টনার করে পড়তে পারলে আপনার জন্য সুবিধা হবে। একসাথে পরীক্ষা দিলেন, কম্পেয়ার করতে পারলেন, বা টপিক ও বেশি বোঝে আপনাকে বুঝাইলো, আপনি বেশি বোঝেন ওকে বুঝাইলেন, এরকম আরকি। মানে পার্টনার করে পড়তে পারলে কিন্তু সুবিধা আছে, এবং পজিটিভ পার্টনার, কোনো নেগেটিভ না। হ্যাঁ? পজিটিভ একজন পার্টনার, যে দুজন যাতে ভালো করতে পারেন। যেমন আমরা দুজন পড়ছিলাম, দুজনই কিন্তু প্রিলিমিনারি আমরা একসাথে ক্র্যাক করছিলাম। সো এটা একটু মাথায় রাখবেন। এভাবে পড়তে পারেন। আচ্ছা, আমি আপনাদের কীভাবে হেল্প করতে পারি? একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি আমার পিডিএফ নোটসগুলোতে সাহায্য করতে পারি। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেখানে লিঙ্ক দিয়ে দেবো। আর ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো, এখান থেকে দেখে নিতে পারেন। আর এফবি পেজ আছে, এই পেজেও আমি আপলোড দিতে পারি। আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি যে কীভাবে আসলে মানে সাজেশন ভিত্তিক পড়বেন। আমি সময় পেলে সাজেশন ভিত্তিক ভিডিও করব। জাস্ট আমি একটা বোঝায় দিচ্ছি। মনে করেন বাংলা, পূর্ণ মার্ক ২০। ঠিক আছে? এখানে ১৫, এখানে ৫। তার মানে কি? তার মানে এটার গুরুত্ব বেশি। এখন এইটার মধ্যে ১৫টা মার্ক। তার মানে ১৫টা যদি প্রশ্ন আসে, ১৫টা টপিক লাগবে। দেখেন এখানে ১৫টা টপিকই নাই। দেখেন ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩টা, ১৪টা টপিক। ১৫টা টপিকই নাই। বুঝতে পারছেন? সো প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোয়েশ্চেন দিলেও কিন্তু ১৫টা প্রশ্ন হয়। এখন আপনার সবচেয়ে সহজ লাগে কি? মনে করেন সমর্থক শব্দ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, মাত্র কয়েকটা শব্দ আছে। এই শব্দগুলো যদি বারবার পড়েন, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আরামে কমন পেয়ে যাবেন। পরিভাষা, এগুলো বারবার দেখলে কিন্তু এখান থেকে প্রশ্ন আপনি ইজিলি ক্র্যাক করতে পারবেন। যেমন অনেকের সন্ধি, সমাস এগুলো সহজ লাগে। এগুলো বারবার পড়লে কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাবেন। তারপরে পদ, শব্দ, এই টপিকগুলো কিন্তু ইজি। বারবার পড়লে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো পাবেন। ঠিক আছে? যেমন অনেকের কাছে প্রকৃতি, প্রত্যয় এগুলো একটু কঠিন লাগে। এখান থেকে একটু হয়তো ছাড় দিলেন। ঠিক আছে? বানান বারবার দেখলে কিন্তু এখান থেকেও আপনি কোয়েশ্চেনটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? ধ্বনি, এগুলো থেকে খুব কম আলোচনা আছে ধ্বনির মধ্যে। এগুলো পড়লে কিন্তু আপনি ইজিলি আপনি কিন্তু এখান থেকে ১৫ এর মধ্যে ১০ থেকে ১২ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সো এই দেখেন সিলেবাসের টপিক কয়টা, প্রশ্ন কয়টা, কোন টপিকটা বেশি ইম্পোর্টেন্ট? যে ভাই বলছিল সমার্থক শব্দ, বিপরীত শব্দ বেশি ইম্পোর্টেন্ট। এগুলো বারবার দেখলেন। ১ সপ্তাহ পরপরই দেখলেন। ঠিক আছে? মুখস্থ টাইপের টপিকগুলো। ২ টা টপিক। একটা হচ্ছে মুখস্থ টপিক। ঠিক আছে? এগুলো একটু বারবার দেখতে হবে। একটা হচ্ছে বোঝা টপিক। এটা একবার বা ২ বারই বুঝবেন, কিন্তু খুব ভালোভাবে বেসিক ক্লিয়ার করে বুঝবেন। তাহলে বোঝা টপিকগুলা বুঝবেন ভালো করে। শুধু মুখস্থ করবেন না। আর মুখস্থ টপিকগুলো বারবার দেখতে হবে। এগুলো বুঝে খুব একটা লাভ হবে না। এরপর সাহিত্যে দেখেন মাত্র ৫ মার্ক। তো সেক্ষেত্রে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ ৩ টা ভাগ আছে। মনে করেন প্রাচীন থেকে একটা প্রশ্ন আসলো, মধ্যযুগ থেকে একটা প্রশ্ন আসলো, আধুনিক যুগ থেকে ৩ টা প্রশ্ন আসলো। আধুনিক যুগে কিন্তু অনেক লেখক দরকার নাই। আপনি প্রাচীন যুগ কিন্তু পড়া সীমিত। প্রাচীন যুগ তো শেষ, চর্যাপদ শেষ। আর তো নতুন করে প্রাচীন যুগ এড হবে না। সো প্রাচীন যুগটা ভালো করে পড়লে ১ মার্ক। খুব কম সময় পড়লে ১ মার্ক পাবেন। মধ্যযুগও শেষ। মধ্যযুগের মধ্যে মুসলিম যেগুলো আছে, এগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম সাহিত্যগুলা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া মধ্যম যুগের মধ্যে যে শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু তথ্য আছে, এগুলো একটু পড়বেন। মধ্যযুগও কিন্তু ফিক্সড, কিন্তু মধ্যযুগের পড়া একটু বেশি। সো যখন আমি সাবজেক্ট ভিত্তিক সাজেশন ভিডিও করব, তখন ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করব। মধ্যযুগের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মুসলিম সাহিত্য গুরুত্বপূর্ণ, আর শ্রীকৃষ্ণের যে পার্টটা সেটা একটু গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে হাজার, হাজার লেখক। তা আপনাদের মধ্যে আমরা যে পড়ছিলাম, আপনারা সবাই জানেন ওরা ১১ জন, অর্থাৎ ১১ জন কবি সাহিত্যিক আছে। সেইগুলা আগে পড়বেন। সেকেন্ড ধাপে পড়বেন ৫ জন পঞ্চ-পাণ্ডব, শেষ। আর কিছু পড়া লাগবে না। এখানে ৩ এর মধ্যে যদি আপনি ১ ও পান, সেটাই শান্তি। মানে আপনি ৫ এর মধ্যে যদি ৩ পান, এটাই কিন্তু অনেক। কম পড়ে হলো। কারণ আপনি যদি সারাদিন পড়েন, তাও কিন্তু আপনি ৫ এর মধ্যে ৪, এর বেশি পাবেন না। ৫ পাওয়া খুব টাফ। ঠিক আছে? আপনি যদি কম পড়েন, ৫ এর মধ্যে ৩। খুব একটা কিন্তু ১ মার্কের জন্য খুব কিছু হবে না। আপনি এই সময়টা যদি অন্য সাবজেক্টে দেন, মেডিকেলের গাইনিতে দেন, বা মেডিকেলের হচ্ছে আপনি
ইংলিশ লিটারেচারে দেন, তখন কিন্তু পাসে পাস সম্ভব ইংলিশ লিটারেচার। যেমন আমি পাসে পাস করছিলাম ইংলিশ লিটারেচার, কারণ ওটা খুব বেশি পড়ে না। সো এটা একটু মাথায় রাখবেন কীভাবে পড়তে হয়। আমি আপনাদের জাস্ট বাংলার ডেমোটা দিলাম, অন্যান্য সাবজেক্ট ভিত্তিক দিলে একটু ডিটেইলস বলতে পারবো। সো এইভাবে পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ সবাই অনেক ভালো করতে পারবেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, পরামর্শ থাকলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের জন্য ইংলিশ লিটারেচারের উপর ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করতেছি যতখানি পারি, যদি পারি আর কি ইনশাল্লাহ। আমি ইংলিশ লিটারেচারের হচ্ছে 6টা ক্লাস, আর হচ্ছে একটা লাইভ ক্লাস, আর একটা হচ্ছে বিগত 15 বছরের কোশ্চেন সলভ করে ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটা কোর্স করার, যে 400 টাকা বা 350 টাকা দিয়ে। যদি এটা, কারণ আমি ইংলিশ লিটারেচার দেখছি আমার সময়, আমাদের তো ইংলিশ লিটারেচারের সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, খুব কঠিন লাগতো, আবল তাবল লাগতো। বাংলা সাহিত্য এগুলো তো আমাদের কখনো পড়া নাই। সো এগুলো যদি আমরা খুব কম পড়ে একটু মার্ক তুলতে পারি, যেমন অল্প পড়ে যদি আমি 4-এর মধ্যে 5-এর মধ্যে 4 পেতে পারি, তাহলে কিন্তু আমার জন্য খুব সুবিধা। কারণ আমি খুব বেশি টাইম ইনভেস্ট করে কম মার্কস পেলাম, এটা আমার দরকার নাই। সো আমার যে এই লিটারেচারের পার্টগুলা বা এই বাংলা ইংরেজি পার্টগুলা যেগুলো আমাদের একটু কম পড়া আছে, সেগুলো কম সময় ইনভেস্ট করে বেশি মার্ক কীভাবে তোলা যায় সেই ব্যবস্থা করবো আর কি আমরা। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য। কোনো সমস্যা থাকলে, জানার কিছু থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ছোটো ভাই ও বোনেরা এবং সিনিয়র ভাইয়া আপুরাও, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।